একটি লাশ কাটা ঘর, যেখানে রেবেকা নামের একটি মেয়ে ইন্টার্ন হিসেবে পরীক্ষামূলক কাজ করছিল। তার বস রেমন্ড তার কাজ পর্যবেক্ষণ করছিলেন। রেবেকাকে এমিলি সেলার নামের একটি মৃতদেহকে এম্বালমিং করতে বলা হয়, অর্থাৎ লাশটিকে সংরক্ষণ করার জন্য প্রস্তুত করতে বলা হয়। রেমন্ডের শেখানো নিয়ম অনুযায়ী রেবেকা ধাপে ধাপে কাজ করে। প্রথমে লাশটির মুখের দাঁত তার দিয়ে বন্ধ করে, তারপর শরীরের রক্ত বের করে দেয়। সব রক্ত বের করার পর সে শরীরের ভেতরে বিশেষ তরল ইনজেক্ট করার জন্য প্রস্তুত হয়। ঠিক তখনই রেমন্ড লক্ষ্য করেন মৃতদেহের পায়ে যেন একটু নড়াচড়া হচ্ছে। সম্পূর্ণ কাজ শেষ হলে রেমন্ড রেবেকার কাজের প্রশংসা করেন। এরপর মৃতদেহটি একটি ঠান্ডা সংরক্ষণ আলমারিতে রাখা হয়। মৃতদেহ রাখার পর হঠাৎ ঘরের পরিবেশ অদ্ভুত হয়ে যায়। রেবেকা বিষয়টি উপেক্ষা করে টেবিল পরিষ্কার করতে থাকে। সে স্টক চেক করে দেখে ইনফিউশন তরল প্রায় শেষ হয়ে গেছে। রেমন্ডকে খুঁজতে গিয়ে সে বেসমেন্ট থেকে অদ্ভুত শব্দ শুনতে পায়। হঠাৎ রেমন্ড তাকে চমকে দিয়ে বলে নিচে কিছু নেই, আর ইনফিউশন তরল সামনের আলমারিতে আছে। ঠিক তখনই অদ্ভুত কিছু একটা সিঁড়ির দিকে এগিয়ে আসতে দেখা যায়। রেমন্ড শান্তভাবে সেটা দেখে দ্রুত বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। সব কাজ শেষ করে রেবেকার সামনে ফিরে এসে একটি বাক্স খোলে, যেখানে কিছু তাবিজ রাখা ছিল। রেমন্ড জানায় রেবেকার ইন্টার্নশিপ শেষ হয়েছে। সে উদযাপনের জন্য পানি অফার করে, কিন্তু রেবেকা তা প্রত্যাখ্যান করে কারণ সে মদ ছেড়ে দিয়েছে। রেবেকা জানতে চায় ভবিষ্যতে কি তাকে একাই কাজ করতে হবে। রেমন্ড জানায় হ্যাঁ, কারণ তার অন্য কিছু কাজ আছে। রেবেকা ভাবে হয়তো সেই কাজ মৃতদের পরিবারের সাথে সম্পর্কিত, কিন্তু রেমন্ড বলে সে কখনো মৃতদের পরিবারকে এখানে আসতে দেয় না। সে একা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সে জানায় রেবেকার কাজের সময় নির্দিষ্ট থাকবে। দিনে সে কাজ করবে, আর রাতে রেমন্ড নিজে কাজ সামলাবে। রেবেকা সাহায্য করতে চাইলে রেমন্ড তা সরাসরি না করে দেয়, কারণ সে চায় না রেবেকা ক্লান্ত হয়ে পড়ুক। সে বলে রেবেকা এখনও তরুণ, তাই রাতে তার আনন্দ করা উচিত, মৃতদেহ নিয়ে কাজ করে ক্লান্ত হওয়া নয়। হঠাৎ রেবেকার মাথায় তীব্র ব্যথা শুরু হয়, কিন্তু সে সেটাকে তেমন গুরুত্ব দেয় না। এ সময় রেমন্ড তাকে বাড়ি যেতে বলে এবং ভাগ্য ভালো হলে আপাতত আর কোনো মৃতদেহ আসবে না। দুপুরে রেবেকা তার অ্যাপার্টমেন্টে ফিরে যায়। অন্যদিকে রেমন্ড বেসমেন্টে গিয়ে যেন কারোর সাথে কথা বলতে থাকে। রাতে রেবেকা একটি রিহাব মিটিংয়ে যায়। সে জানায় আজ তার মাদক ও অ্যালকোহল ছাড়ার 1 বছর পূর্ণ হয়েছে। আগে সে সবসময় নিজেকে গুটিয়ে রাখত এবং ভয় থাকত, এখন সে আর সেই ভয়ের কাছে হার মানতে চায় না। সে রিহাব ক্লাবে যোগ দিতে পেরে কৃতজ্ঞ প্রকাশ করে এবং নতুন জীবন শুরু করার কথা বলে। ক্লাবের মেন্টর কেলি তাকে 1 বছরের অর্জনের জন্য একটি সম্মাননা দেয় এবং তাকে আরও শক্তভাবে এগিয়ে যেতে উৎসাহ করে। মিটিং শেষে রেবেকা লক্ষ্য করে একজন টাকমাথা লোক পেছনের সারি থেকে তাকে গভীরভাবে লক্ষ্য করছে। হঠাৎ ফিসফিস কণ্ঠে সে তার নাম শুনতে পায়। অনুষ্ঠান শেষে এক বৃদ্ধা তাকে অভিনন্দন জানায়, কেননা সে অবশেষে আসক্তি থেকে মুক্ত হতে পেরেছে। রেবেকা নিজেও খুব কৃতজ্ঞ ছিল, কেননা তার দাদি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরেছেন। তবে কেলি এখনও চিন্তিত, 1 বছর রিহাবে থাকার পরও যদি সে আবার পুরনো আসক্তিতে ফিরে যায়। রেবেকা তাকে আশ্বস্ত করে সে এতদূর আসতে পেরেছে আর সামনে আরও ভালোভাবে এগোতে পারবে। কেলি তাকে বলে যদি আবার কখনো মাদক নেওয়ার ইচ্ছে হয় তাহলে যেন অবশ্যই তার সাথে যোগাযোগ করে। বাড়ি ফেরার আগে রেবেকা একবার মাদক কেনাবেচার জায়গার সামনে গিয়েছিল। কিছু অর্ডার করার কথা ভাবলেও শেষ পর্যন্ত নিজেকে সামলে নেয়। ঠিক তখনই রেমন্ড ফোন করে। সে জানায় অন্য শহর থেকে কিছু মৃতদেহ এসেছে, তাই রেবেকাকে মর্গে আসতে হবে। সে আগের কথা রাখতে না পারে দুঃখ প্রকাশ করে, কারণ ওই রাতে সে নিজে কাজ করতে পারবে না। রেবেকা এতে কোনো সমস্যা দেখে না, কারণ সে আগেই রাতে শিফটে কাজ করতে রাজি হয়েছিল। সে গাড়ি ঘুরিয়ে আবার মর্গের দিকে রওনা দেয়। রাতে মর্গটা আরও ভয়ঙ্কর লাগে। কখনো চুল্লির আগুন নিজে থেকেই জ্বলে ওঠে, আবার ফ্রিজের দরজা একাই বন্ধ হয়ে যায়। রেবেকা পোশাক বদলে প্রথম মৃতদেহের নোট দেখে কাজ শুরু করে। তাকে প্রথমে সংরক্ষণ, তারপর দাহ করতে হবে। সে একটু অবাক হয়, যেহেতু দাহই করা হবে তাহলে সংরক্ষণের কাজ কেন। তবে সে কিছু না ভেবে নির্দেশ মতো কাজ করে। প্রথম মৃতদেহটি বের করে সে গান চালায়, যেন একা একা কাজ করতে ভয় না লাগে। কাজ করার সময় সে দেখে মৃতদেহের নাড়িভুড়ি বের হয়ে আছে। সে সেগুলো ভেতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু সম্ভব না হয় কিছু অংশ কেটে ফেলে দেয় এবং ক্ষত সেলাই করে। পায়ের অংশে নতুন কাটার দাগ দেখে সে অবাক হয়, এটা কিভাবে হলো।
এরপর সে মৃতদেহ পরিষ্কার করে, রক্ত বের করে নতুন তরল ঢোকায়। বাইরে বজ্রপাত শুরু হয়, মনে হচ্ছিল ঝড় আসছে। সব কাজ শেষ করে সে রিপোর্ট লিখতে বসে, কিন্তু সে খেয়ালই করেনি যে মৃতদেহটা সে কাজ করল তার মাথা নিজে থেকে নড়ে উঠছে, এমনকি চোখও খুলে গেছে। রিপোর্ট শেষ হলে সে মৃতদেহ চুল্লিতে দাহ করা হয়। এরপর রেবেকা সামনে এসে দেখে তার গাড়ির দরজা খোলা। বৃষ্টির আগে সে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে আসে। ফিরে এসে দ্বিতীয় মৃতদেহের কাজ শুরু করতে গেলে হঠাৎ তার মাথা ঘুরে যায়, মনে হয় যেন চারপাশ ঘুরছে। কিছুক্ষণ পর সে দেখে সে টেবিলে বসে আছে, অথচ একটু আগেও দাঁড়িয়েছিল। হঠাৎ ফোন বেজে ওঠে। রেবেকা রিসিভ করলে রেমন্ড তার অবস্থা জানতে চায়। সে বলে ঝড়ের কারণে লাইটের সমস্যা হচ্ছে। এরপরে জানায় প্রথম মৃতদেহের কাজ শেষ হয়েছে, এখন দ্বিতীয়টা শুরু করবে। রেমন্ড বলে কিছু দরকার হলে যেন তাকে জানায়। অন্যদিকে সে নিজের বাড়িতে বসে নিজের শরীরে কিছু আঁকছিল। দ্বিতীয় লাশে কাজ শুরু করার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। মৃত এক বৃদ্ধার হাত চাদরের বাইরে বের হয়ে আসে, এমনকি মাথাও নড়তে থাকে, যেন সে এখনও জীবিত। রেবেকা তাড়াতাড়ি আলো খুঁজতে থাকে। এদিকে ফোনের চার্জও প্রায় শেষ। লকারে টর্চ না পেয়ে সে কাঠের বাক্স থেকে কাগজ নিয়ে আগুন জ্বালিয়ে আলো তৈরি করে। বৃদ্ধার মৃতদেহটি দেখতে তখন ভয়ঙ্কর, যেন কোনো অশুভ শক্তি ভর করেছে। ভয়ে রেবেকা সংরক্ষণের কাজ না করেই সরাসরি লাশ পুড়িয়ে দেয়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে আসে। এবার তৃতীয় লাশ, এক তরুণী। তার শরীরে অনেক তাজা আঘাতের চিহ্ন ছিল। ঠিক তখনই বাইরের দরজা খোলার শব্দ হয়। রেবেকা ভাবে হয়তো রেমন্ড এসেছে, কিন্তু এদিকে মৃতদেহটি নিজে থেকে নড়তে শুরু করে, ঠিক আগেরগুলোর মতো। অন্ধকারে রেবেকা একটি কালো ছায়ামূর্তি দেখে, যার চোখগুলো লাল জ্বলন্ত অবস্থায় ছিল। বজ্রপাতের আলো সেটি দেখা যায়, আবার মিলিয়ে যায়। কিছুক্ষণ পর কাজে ফিরে এসে দেখে লাশটি হঠাৎ উধাও। সে ভয় পেয়ে যায়। ঠিক তখনই ফোন আবার বেজে ওঠে, কিন্তু এবার ফোনের অপর প্রান্তে রেমন্ড নয়, অন্য এক অজানা পুরুষের কণ্ঠ, যে তাকে দোষ দিতে থাকে। হঠাৎ রেবেকার হাত রক্তে ভরে যায়। সে ভয়ে তাড়াতাড়ি ল্যাপকট খুলে ফেলে। এরপর সে খেয়াল করে কোথাও কোনো রক্ত নেই, যেন কিছুই ঘটেনি। ফোন আবার বেজে ওঠে। এবার সে শুনতে পায় তার বাবার কণ্ঠ, যিনি রিপোর্ট করছেন রেবেকা ছোটবেলায় 14 বছর বয়সে একটি লেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই সময় রেবেকা ইতিমধ্যে মাদকাসক্ত ছিল, কিন্তু পুলিশ 24 ঘন্টা না হওয়ায় তাকে খুঁজতে রাজি হয়নি। তাই তার বাবা নিজেই খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। সেই স্মৃতিতে রেবেকা স্পষ্টভাবে দেখতে পায় হ্রদের ধারে পড়ে থাকা অবস্থায় একটি ভয়ঙ্কর ছায়ামূর্তি তার কাছে আসে। কি হয়েছিল সে বুঝতে পারে না। হঠাৎ সে জ্ঞান হারায়, মনে হয় যেন পড়ে গিয়েছিল, কিন্তু জেগে উঠে দেখে সে নিজের ঘরে আছে। সে তাড়াতাড়ি বাথরুমে গিয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে। ঠিক তখনই দরজায় জোরে জোরে কড়া নাড়ার শব্দ শোনা যায়। আসলে কেলি এসেছে। প্রথমে রেবেকা দরজা খুলতে চায় না, কিন্তু কেলি জোর দিয়ে বলে ভেতরে ঢুকতে না দেওয়া পর্যন্ত সে যাবে না। হঠাৎ বাথরুমের আয়নায় কুয়াশা জমে একটি লেখা ভেসে ওঠে, ওকে ঢুকতে দাও। কেলি ঢুকে রেবেকাকে অভিযুক্ত করে সে আবার মাদক নিচ্ছে। রেবেকা হতভম্ব, কারণ সে জানে না কবে সে বাড়ি ফিরেছে, এমনকি কেলিকে ডেকেছে সেটাও তার মনে নেই। কেলি কফি বানিয়ে তাকে কাউন্সেলিং করতে থাকে। রেবেকা বারবার বলে সে মাদক নেয়নি, কিন্তু কেলি বিশ্বাস করে না। তার মতে রেবেকার আচরণ আবার মাদকাসক্তদের মতোই। কেলি তাকে জড়িয়ে ধরে শান্ত করতে গেলে অজান্তে রেবেকার মধ্যে এক অশুভ শক্তি ভর করে। সে কেলিকে এত জোরে জড়িয়ে ধরে যার ফলে কেলির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বিষয়টা বুঝতে পেরে কেলি পালাতে চায়, কিন্তু রেবেকা তাকে সহজে ছাড়ে না। সে কেলির মাঝের আঙুল কামড়ে ছিঁড়ে ফেলে। শুধু তাই নয়, সে ওয়াইনের বোতল খোলার যন্ত্র দিয়ে নিজের মেন্টর কেলিকেই হত্যা করে। এরপর হঠাৎ রেবেকা স্বাভাবিক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না কি ঘটল। বাথরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে এবং রেমন্ডকে ফোন করে। সে বলে আর কাউকে ফোন করার কথা তার মাথায় আসছে না। রেমন্ড অবাক হয়ে জিজ্ঞেস করে সে কোথায় আছে। যখন জানতে পারে রেবেকা বাড়িতে, তখন সে তাকে দ্রুত মর্গে ফিরে আসতে বলে। রেবেকা প্রথমে যেতে চায় না, কিন্তু রেমন্ড জোর দিয়ে বলে যা ঘটছে তা ভয়ঙ্কর, আর সবকিছুর ব্যাখ্যা সে মর্গে গিয়েই পাবে। রেবেকার মনে হচ্ছিল রেমন্ড হয়তো তাকে ফাঁদে ফেলছে। রেমন্ড জানায় এই মুহূর্তে মর্গই তার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। বাইরে থাকলে সে অন্যদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। সে আরও বলে একটি সত্তা এখন রেবেকার সঙ্গে যুক্ত হয়ে গেছে,
এদিকে রেবেকা খেয়ালই করেনি মৃত কেলি আবার উঠে দাঁড়িয়েছে এবং তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে রেবেকা তাড়াতাড়ি বের হতে যায়, কিন্তু দরজার সামনে আবার কেলিকেই দেখতে পায়। সবকিছু তার কাছে আরো বিভ্রান্তিকর হয়ে ওঠে। শেষমেশ সে দ্রুত মর্গে ফিরে যায়। সেখানে পৌঁছে দেখে রেমন্ড দরজার সামনে অপেক্ষা করছে। রেমন্ড বলে এই অশুভ সত্তা যে কোনোভাবে রেবেকাকে দুর্বল করতে চাচ্ছে। তার ভেতরের সবচেয়ে অন্ধকার দিকগুলো ব্যবহার করে তাকে ভেঙে ফেলার চেষ্টা করছে, যেন তার শরীর দখল করতে পারে। রেবেকা জানতে চায় এটা কিভাবে সম্ভব। রেমন্ড বলে এই সত্তা সহজে মৃতদেহে প্রবেশ করতে পারে, কিন্তু সেটা তার জন্য কেবল অস্থায়ী আশ্রয়। সে এমন একটি শক্তিশালী জীবন্ত দেহ খুঁজছে যেখানে সে পুরোপুরি বাস করতে পারবে। আর তার মূল টার্গেট এখন রেবেকা। রেবেকা ভয় পেয়ে রেমন্ডকে সব বন্ধ করতে বলে, কিন্তু রেমন্ড জানায় তারও কোনো উপায় জানা নেই, কারণ সেই সত্তা রেবেকার সব দুর্বলতা জানে। এখন সে সত্তা ধীরে ধীরে তাকে ভেঙে দিচ্ছে আর অতীতের অন্ধকার স্মৃতিগুলো টেনে এনে তাকে অসহায় করে তুলছে, যেন শেষমেশ সে আত্মসমর্পণ করে। রেবেকা পুরো বিষয়টা বুঝতে না পেরে জিজ্ঞেস করে, তাহলে এখন কি করতে হবে? রেমন্ড বলে প্রথমে তাদের সেই সত্তার নাম জানতে হবে। সে কিছু প্রতীক দেখায় যেগুলো একত্র করলে সেই সত্তার অবস্থান বা পরিচয় বোঝা যায়। সে একটি কাঠের টুকরো দেখায়, সেখানে যদি সত্তাটির নাম লেখা থাকে তবে সেটি মৃতদের সঙ্গে রেখে দাহ করতে হবে। এগুলো শুনে রেবেকা আরও বিভ্রান্ত হয়ে পড়ে। রেমন্ড বুঝতে পারে সেই জটিল বিষয়টিকে সহজভাবে বোঝাতে পারছে না, তাই আবার শুরু থেকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই রেবেকা আবার সেই অশুভ শক্তির কবলে পড়ে। সত্তাটি রেগে যায়, কারণ রেমন্ড তাকে নতুন শরীর পেতে বাধা দিচ্ছে। অভিশপ্ত অবস্থায় রেবেকা রেমন্ডের উপর হামলা করে এবং তাকে হত্যা করতে চায়, কিন্তু রেমন্ড আগে নিজের শরীরে কিছু প্রতীক এঁকে রেখেছিল যা সত্তাটিকে ভয় পাইয়ে দেয়। সুযোগ বুঝে রেমন্ড দৌড়ে বাইরে বেরিয়ে যায় এবং রেবেকাকে ভেতরে তালাবদ্ধ করে দেয়। কিছুক্ষণ পর রেবেকা আবার স্বাভাবিক হয়। সে কিছুই বুঝতে না পেরে দরজা খুলে দেওয়ার জন্য রেমন্ডকে অনুরোধ করতে থাকে। রেবেকা কাঁদতে কাঁদতে বলে সে একাই লাশ কাটা ঘরে থাকতে পারবে না। সে বারবার রেমন্ডকে অনুরোধ করে তাকে সাহায্য করার বদলে কেন বন্দি করে রাখা হলো। এদিকে সেই সত্তাটি ধীরে ধীরে মর্গের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করে। ভয়ে রেবেকা পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো দরজায় খোলা যায় না। সব জানালা শক্ত করে বন্ধ, এমনকি ফোনেও কোনো সংযোগ নেই। সে রেমন্ডের নোটবুক খুলে এগুলো থেকে বাঁচার উপায় খুঁজতে থাকে। ঠিক তখনই জানালার টোকা পড়ে। বাইরে এক বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে। সে রেবেকাকে অনুরোধ করে তাকে যেন ভেতরে ঢুকতে দেওয়া হয়। মহিলাটি দেখতে অনেকটা তার দাদির মতো, কিন্তু হঠাৎ তার কণ্ঠ ভয়ঙ্কর হয়ে যায়। তখন রেবেকা বুঝতে পারে এটা তার দাদি নয়। ঠিক তার পেছনে আরেকটি বিকৃত মুখের ভয়ঙ্কর ছায়া দেখা যায়। এরপর তার বাবার মতো দেখতে একটি ছায়া আসে, হাতে সার্জিক্যাল ছুরি। সে রেবেকাকে বলতে থাকে নিজের হাত কেটে ফেলতে, তাহলে তারা আবার একসাথে থাকতে পারবে। তার বাবা নিজেই হাত কেটে দেখায়। এতে রেবেকা আরও ভয় পেয়ে যায়। রেবেকা পালাতে গেলে সেই সত্তাটি তাকে আক্রমণ করে এবং তার পায়ে ছুরি ঢুকিয়ে দেয়, কিন্তু হুঁশ ফিরে সে দেখে আসলে সে নিজেই নিজের পা কেটে ফেলেছে। সে দৌড়ে গিয়ে একটি ফ্রিজের ভেতরে লুকিয়ে পড়ে এবং দরজা বন্ধ করে দেয়। আর চতুর্দিক থেকে ভেসে আসছিল ভয়ঙ্কর সব শব্দ। এদিকে রেমন্ড বারবার ফোন করার চেষ্টা করলেও কোনো সাড়া পায় না। রেবেকা ফ্রিজের কাঁচ দিয়ে উকি দিয়ে দেখে আগে যে মহিলা মৃতদেহটি উধাও হয়ে গিয়েছিল সেটি আবার ফিরে এসেছে। তার পা আহত থাকায় সে ধীরে ধীরে সেলাইয়ের সরঞ্জাম আনতে যায়। এদিকে মৃতদেহটি আস্তে আস্তে নড়তে থাকে, কিন্তু রেবেকা তা খেয়াল করে না। সে মনোযোগ দিয়ে সেলাই করতে থাকে। মাঝে মাঝে তার মনে হয় মহিলাটি দাঁড়িয়ে আছে, কিন্তু সরাসরি তাকালে আবার আগের মতোই পড়ে থাকে। হঠাৎ এক ভয়ঙ্কর কণ্ঠ ভেসে আসে, যেটি এবার তাকে নিজের গলা কেটে ফেলতে বলে। রেবেকা একটি ছুরি নিয়ে মহিলাটির দিকে এগিয়ে যায়। তখনই বোঝা যায় সত্তাটি ওই দেহের মধ্যেই রয়েছে এবং সে রেবেকার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। অনেক কষ্টে রেবেকা তাকে দমন করে এবং তার দিয়ে বেঁধে ফেলে। ঠিক তখনই ফোন বেজে ওঠে। ফোনে রেমন্ডের কণ্ঠ শোনা যায়। সে রেবেকাকে বলে নিজের হাত কেটে সেই রক্ত ওই আত্মাটির উপর ফেলতে। এটি একমাত্র উপায়। রেবেকা সে কথা শুনে নিজের রক্ত মৃতদেহের ওপরে ঢেলে দেয় এবং সেটি পুড়িয়ে ফেলে। হঠাৎ এক তীব্র আলো ছড়িয়ে পড়ে। এতে রেবেকার ছোটবেলার একটি স্মৃতি ফিরে আসে, যখন তাকে হাসপাতালে নেওয়া হচ্ছিল। হুঁশ ফিরে সে দেখে সে দাহ করার চুল্লির সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে আগুন জ্বলছে। সে নিজেকে বোঝাতে থাকে এই সবকিছুই বাস্তব নয়। আর সত্যিই সে আবার আগের জায়গায় ফিরে আসে।
যেন কিছুই ঘটেনি। সে দ্রুত সেখান থেকে বের হয়ে রেমন্ডকে ফোন করে এবং বলতে থাকে এই পদ্ধতি কাজ করেনি। রেমন্ড অবাক হয়ে যায়। সে বলে সে তো ঘন্টার পর ঘন্টা ধরে ফোন করার চেষ্টা করছে কিন্তু কোনো উত্তর পায়নি। রেবেকা জোর দিয়ে বলে হাত কেটে লাশের উপর রক্ত দেওয়ার নির্দেশটি তো সেই দিয়েছিল। রেমন্ড তাকে ফোন কেটে দিতে বলে এবং নির্দেশ দেয় বেসমেন্টে থাকা রেকর্ডিংগুলো খুঁজে বের করতে। সেগুলোতে সব ব্যাখ্যা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লাশ যেভাবে সংরক্ষণ করা হয় ঠিক একইভাবে নিজের শরীরে ওই বিশেষ তরল ইনজেক্ট করা, তারপর মৃতদেহে ওই বিশেষ তরল প্রবেশ করানো। কিন্তু হঠাৎ আবার দানবীয় কণ্ঠ রেমন্ডকে ভর করে ভুল নির্দেশ দিতে শুরু করে। একই সাথে অন্য এক কণ্ঠ, সম্ভবত তার অতীতের কেউ, তাকে দোষারোপ করতে থাকে। রেবেকা সিদ্ধান্ত নেয় বেসমেন্টে নামবে। সেখানে একটি তালাবদ্ধ দরজা দেখে। তারপর অন্য ঘরে গিয়ে রেকর্ডিং খুঁজতে থাকে। অনেক খোঁজার পর একটি বাক্সের ভেতরে সে ওই টেপগুলো খুঁজে পায়। ভয়ঙ্কর সেই সত্তাগুলো তাকে আক্রমণ করলেও অনেক কষ্টে সে উপরে উঠে এসে রেকর্ডিং চালায়। প্রথম টেপে রেমন্ড ব্যাখ্যা করে প্রথমে একটি চিহ্নযুক্ত কাঠি জ্বালাতে হবে যা শয়তানের প্রতীক প্রকাশ করে। এই প্রতীক থেকে সত্তাটির নাম জানা যাবে। তারপর সেই চিহ্নযুক্ত বস্তুটি মৃতদেহের উপর রাখতে হবে যার শরীরে ওই সত্তাটি ভর করেছে। এরপর তার রক্ত মৃতদেহে ইনজেক্ট করতে হবে। প্রক্রিয়াগুলো করার সময় এটি ব্যবহার করতে হবে যেন দানবকে বেঁধে ফেলা যায়। আরেকটি টিপে রেমন্ড জানায় সে একটি উপায় খুঁজে পেয়েছে এই ভয়ঙ্কর ঘটনা থামানোর, যার মধ্যে সত্তাটি ভর করেছে তার রক্ত সংগ্রহ করে সংরক্ষণ করা যেন সেটি পরে ব্যবহার করা যায়। এখানে আমরা জানতে পারি রেমন্ড আগে এমন একজনকে বন্দী করে রেখেছিল যার শরীর পুরোপুরিভাবে সেই সত্তাটির দখল করেছিল। রেমন্ড সেই মেয়ের শরীর থেকে নিয়মিত রক্ত সংরক্ষণ করত। এখন রেবেকা প্রতীকগুলো নিয়ে আরও খোঁজ শুরু করে এবং নির্দেশনা অনুযায়ী কাগজ জ্বালিয়ে এগোতে থাকে। রেবেকা করিডোরের দেয়ালে একটি চিহ্ন খুঁজে পায়। সে সেই প্রতীকগুলো মিলিয়ে আরও কিছু চিহ্ন খুঁজতে থাকে। ঠিক তখনই তার বাবার মতো দেখতে একটি ভয়ঙ্কর ছায়া আবার হাজির হয় এবং তাকে প্রলুব্ধ করতে থাকে। শয়তানি শক্তিটি তাকে আক্রমণ করে যেন তার শরীরে ঢুকতে পারে, কিন্তু রেবেকা লড়াই করে টিকে থাকে এবং অদ্ভুতভাবে নিজেকে আবার সেই মর্গের ঠান্ডা ঘরে খুঁজে পায়। সে পুনরায় নিচে নেমে আবারও চিহ্ন খুঁজতে থাকে। হঠাৎ পাশের একটি ঘর থেকে মহিলার সাহায্যের আর্তনাদ শোনা যায়। ওকে দিয়ে রেবেকা দেখে রেমন্ড ভ্যালেডি নামের এক মেয়ের শরীর থেকে রক্ত নিচ্ছে। ভয়ে সে সরে আসে। এরই মধ্যে আবারও আক্রমণের শিকার হয়। তবুও সে আরেকটি চিহ্ন খুঁজে পায় এবং ওপরে উঠে আসে। এরই মধ্যে সত্তাটি আবারও তার কাছে আসে, কিন্তু রেবেকা তা খেয়াল করে না। সে আরও একটি চিহ্ন খুঁজে পেয়ে সেগুলো সাজাতে থাকে। বাথরুমে গিয়েও সে আরেকটি চিহ্ন পায়, কিন্তু হঠাৎ দরজা নিজে থেকেই বন্ধ হয়। পানির প্রবল স্রোত শুরু হতে থাকে আর দরজা খুলে যায়। রেবেকা বের হওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যায় এবং বেসিনের সঙ্গে মাথায় আঘাত পায়। তার স্মৃতিগুলো আবার ফিরে আসে যখন তার বাবা তাকে হ্রদের ধারে খুঁজে পেয়েছিল এবং সাহায্য আনতে গিয়েছিল। কিছুক্ষণ পর সে জ্ঞান ফিরে দেখে বাথরুম সম্পূর্ণ শুকনো, যেন কিছুই ঘটেনি। অবশেষে রেবেকা সব প্রতীক মিলিয়ে ফেলে। সে সেই ঘরে যায় যেখানে ভ্যালেরিকে বন্দি করে রাখা হয়েছিল। মেয়েটিকে দেখে তার মায়া লাগে, কিন্তু সে জানে তাকে বাঁচাতে পারবে না। সে দুঃখ প্রকাশ করে এবং তার শরীর থেকে রক্ত নিয়ে রিচুয়াল হিসেবে ব্যবহার করে। এরপর সে এমন একটি মৃতদেহ খুঁজে বের করে যেটির মধ্যে সেই সত্তাটি আছে। এবার মৃতদেহ নড়াচড়া করলেও সে আর ভয় পায় না। সে মৃতদেহের বুকে তাবিজ রাখে, এতে সেটি শান্ত হয়ে যায়। এরপর বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে সেই রক্তটি মিশিয়ে দেয়। শেষ পর্যন্ত সেই সত্তাটি সহ অবশিষ্ট মৃতদেহকে চুল্লিতে পুড়িয়ে ধ্বংস করে। অবশেষে সব কিছু শেষ হলো। এজন্য ভ্যালেরির কাছে সে যেতে চায়, কিন্তু হঠাৎ আবার সে ভয়ঙ্কর সত্তা দেখা দেয়। সে অবাক হয়ে যায়। সব শেষ হওয়ার পরও কেন এমন হচ্ছে? ঠিক তখনই তার বাবার মতো ছায়া তাকে ওপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রেবেকা পড়ে যায় আর সেই সত্তা তার দিকে এগিয়ে আসে। সে জ্ঞান হারায় এবং স্বপ্নে দেখে ছোটবেলায় তার বাবা সেই সত্তাটিকে দেখে পিছলে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গিয়েছিল। ছোট্ট রেবেকা তখন তার বাবাকে মৃত অবস্থায় দেখে। জ্ঞান ফিরে সে আবার তার বাবাকে দেখতে পায়, কিন্তু এবার যেন অন্য এক জগতে। তার বাবা তাকে বলে তার মৃত্যুকে মেনে নিতে এবং সে রেবেকাকে কোনো দোষ দেয় না। এরপর রেবেকা জেগে ওঠে। সে এখন মর্গের টেবিলে, আর বাইরে সকাল হয়ে গেছে। বের হওয়ার সময় ভ্যালেরি আবার সাহায্য চাইতে থাকে। এবার রেবেকা লোহার কাটার দিয়ে তালা কেটে তাকে মুক্ত করে দেয়। ভ্যালেরি বের হয়ে তাকে জড়িয়ে ধরে, কিন্তু আসলে তার ভেতরে ছিল সেই ভয়ঙ্কর সত্তাটি। সঙ্গে সঙ্গে রেবেকার উপর আক্রমণ করে। ঠিক
তখনই রেমন্ড এসে তাকে বাঁচায় এবং ভ্যালেরিকে আবার বন্দি করে ফেলে। রেমন্ড রেবেকাকে শান্ত হতে বলে এবং সবকিছু ব্যাখ্যা করতে চায়। রেবেকা জিজ্ঞেস করে ভ্যালেরি কতদিন ধরে এখানে বন্দি। রেমন্ড জানায় যাকে সে মুক্ত করেছে সে আসলে ভ্যালেরি নয়, ভ্যালেরি অনেক আগেই মারা গেছে। তারা যা করছে তা কেবল বেঁচে থাকার জন্য। সে আরও বলে ভ্যালেরির শরীর থেকে রক্ত নেওয়া হয় কারণ সেটি ওই সত্তাকে থামাতে সাহায্য করে। তাকে পুড়িয়ে ফেলা যাবে না, কেননা তাহলে এই রক্ত আর পাওয়া যাবে না। রেমন্ড রেবেকাকে প্রস্তাব দেয় সেজন্য তার সঙ্গে মিলে এই সত্তাটির বিরুদ্ধে লড়াই করে। রেবেকা প্রথমে অস্বীকার করে, সে কোনো হিরো হতে চায় না, কিন্তু রেমন্ড বলে এটা হিরো হওয়ার ব্যাপার নয়, এটা কেবল দিন দিন বেঁচে থাকার লড়াই। শেষে রেবেকা মর্গ থেকে বের হয়ে বাইরে যায়। সেখানে কিছু বাচ্চাকে খেলতে দেখে, কিন্তু তাদের কাছেই দেখা যায় সেই ভয়ঙ্কর সত্তাটি দাঁড়িয়ে আছে। সব বুঝে রেবেকার সিদ্ধান্ত নেয় সে রেমন্ডের সঙ্গে থাকবে এবং এই ভয়ঙ্কর বাস্তবতার মধ্যে বেঁচে থাকার চেষ্টা করবে।